দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। ঈদ চলে গেলেও ঈদের আমেজ রয়েছে হলগুলোতে, কেননা যে কোনো উৎসবকে ঘিরেই চলচ্চিত্র অঙ্গন সবসময় মেতে ওঠে। আমাদের দেশের চলচ্চিত্রের কন্টেন্ট নির্মাণের নানা দিক এবং চলচ্চিত্রের অন্যান্য দিকগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসেবে আমরা পেয়েছি ময়ূরাক্ষী চলচ্চিত্রের 3 জন শিল্পীকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সর্বডানে আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী সুমিত সেনগুপ্ত, এরপরে আছেন সঙ্গীত শিল্পী শাকিলা সাকি এবং সবশেষে আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী সুদীপ বিশ্বাস দীপ। শুভ সন্ধ্যা জানাই এবং স্বাগত আমাদের আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। দর্শক, আমরা রহস্যধর্মী চলচ্চিত্রের বিষয় নিয়ে আলোচনা করব। পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে নেক্সাস টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বর থেকেও আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলবো, গানও শুনবো, যেহেতু আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আছেন। শুরুতে সুমিত, আমি আপনার কাছ থেকে আমরা সবারই শুরুটা একটু জেনে নিতে চাই, চলচ্চিত্রের সঙ্গে যুক্ততা এবং এই ময়ূরাক্ষী চলচ্চিত্রের সঙ্গে কিভাবে যুক্ততা। আসলে আমি যেহেতু অ্যাক্টর, তো ডেফিনেটলি এই চলচ্চিত্রের যুক্ততা যুক্ত হব এটা আলাদা কিছু না। তবে এটার পুরো ক্রেডিটটা যদি আমি বলি তো এটা গোস টু আমার ডিরেক্টর, যে সে আমাকে চুজ করেছে এই চরিত্রের জন্য। আর সিনেমায় আসাটা অ্যাকচুয়ালি এটা যদি বলি যে আমার প্যাশন থেকেই আসা। এবং এই চলচ্চিত্রটি আসলে কততম চলচ্চিত্র আপনার? এটা আমার 8তম চলচ্চিত্র। এবং রশিদ পলাশের সাথে কি প্রথম? না, রশিদ পলাশের সঙ্গে এটা আমার সেকেন্ড ফিল্ম। আমি ওনার সঙ্গে প্রথম ফিল্ম করি হচ্ছে পদ্মাপুরাণ, যেটা আসলে যদি আমি বলি যে আমার জীবনে একটা সিনেমার ক্যারিয়ারে আমার একটা মোড় বা টার্ন করে। আমি একটু ক্রিটিক্সদের চোখে আসি, সবাই আমাকে মার্ক করে। তো এরপর থেকেই তারপরে গ্র্যাজুয়ালি আমার কিছু ভালো ভালো কাজ আমার হাতে আসে। যেমন আমি যদি বলি দামাল, মিশন এক্সট্রিম আমরা একসঙ্গে কাজ করেছি, ব্ল্যাক ওয়ার, তারপরে হচ্ছে আমি এটা হইচইতে সিরিজ করেছিলাম মিশন হান্টডাউন, তারপরে হচ্ছে এই যে ময়ূরাক্ষী। তো ময়ূরাক্ষীর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন ব্ল্যাক ওয়ার করি তখনই কথা হচ্ছিল, বাট আমি আগে জানতাম যে দীপ এটাতে কাস্ট, ও কাজ করছে। তো আমি তখন জানি না এটা হিরোইনকে বা আর কি গল্প, তো আমি জানতাম যে এটা ও কাস্ট করছে হয়ে গেছে। তো এরপরে আমাকে পলাশ ভাই একদিন বললো যে তুমি আমার সঙ্গে একটু যদি টাইম দাও, একটু দেখা করি আমরা। তো আমি তারপরে পলাশ ভাইয়ের সঙ্গে দেখা করলাম। তো পলাশ ভাই আমাকে বললো যে আসলে আমি চাই যে আমার পদ্মাপুরাণ টিমটা এটার সঙ্গে থাক, তো আমরা একসঙ্গে এই কাজটা করতে চাই। তো আমি আসলে এটাকে খুবই ওয়েলকাম বা আমি একটা অপরচুনিটি মনে করি। তো আসলে আমি আর ছাড়তে চাইনি, লুফে নেই। তো এই থেকেই যাত্রা আর কি। আচ্ছা, আমি সুদীপের কাছ থেকে একইভাবে একটু শুনি যে প্রধান চরিত্রে অভিনয় করা ববির সাথে সংশ্লিষ্টতা একটু শুনে নেই। তো আমি সুবিধা একসাথে মিশন এক্সট্রিমে কাজ করেছি। সো মিশন এক্সট্রিম রিলিজের পর এর আগে পলাশ ভাইয়ের সাথে আমার আরেকটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল। সামনে একটা ডিলে হয়ে গিয়েছিল, ওটা হয়নি আর কি প্রজেক্টটা। তো দেন পলাশ ভাই আমাকে আবার নক করে যে দীপ একটা প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাই, আপনি কবে সময় হবে কি বৃত্তান্ত। দেন আমরা একসাথে দেখা করি। তো পলাশ ভাই আমাকে গল্পটা বলে যে এরকম একটা স্টোরি, আর এরকম আমার ক্যারেক্টার নাম হচ্ছে জিমি। সো জিমি হচ্ছে এরকম একটা ক্যারেক্টার, তুমি করবা কি না। তো আমি 5 মিনিটের সময় নিয়েছিলাম, বিকজ এত ইন্টারেস্টিং গল্প এবং এত ডাইনামিক ক্যারেক্টার। তো এবং আমি সুমিতের সাথে কথা হয়েছিল ওই টাইমে, সুমিত এরকম একটা প্রজেক্টের অফার আসছে, তুমি তো কাজ করেছো পলাশ ভাইয়ের সাথে। অ্যাকচুয়ালি ও আমাকে জিজ্ঞেস করছিল, আমি জিজ্ঞেস করেছি পলাশ ভাইয়ের সাথে কাজ করছো তো কি অবস্থা। তো বললো যে দীপ ইউ শুড। তারপরে দেন আমি বলি যে হ্যাঁ লেটস গো। তারপর পলাশ ভাইয়ের সাথে কাজ শুরু করি এবং দেন ববির সাথে পরিচয় হয়, সেটে আসে, একসাথে কাজ করি। উনি তো আমার সিনিয়র অভিনেত্রী, আমাকে প্রচণ্ড হেল্প করেছে থ্রু আউট প্রোডাকশনে, কারণ উনি আমার কো-আর্টিস্ট এবং উনি নায়িকাও। সো ওই একটা নার্ভাসনেস ছিল, কারণ নায়িকা বলে একটা কথা। তো বাট উনি আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন পুরো টাইমটাতে। সো শি ওয়াজ ভেরি হেল্পফুল। এবং পলাশ ভাই প্রসেসটা অনেক ইজি করে দিয়েছিল পুরো সিনেমাটাতেই। যেভাবে উনি গল্পটা বলেছিল বা আমাদেরকে হেল্প করেছিল, একটা সিন আমরা যেভাবে ডেভেলপ করেছিলাম সবাই মিলে। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল জার্নি। একটি ভিন্ন রকমের গল্প বলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি স্লোগানটা হচ্ছে বেঈমান পাখির গল্প। এটা যদি একটু শুনতে চাই দীপের কাছ থেকে।
বেঈমান পাখি বলতে কি যে পলাশ ভাইয়ের ভাষ্য মতে যে প্রথমত ইটস এ লাভ স্টোরি এবং একই সাথে থ্রিলার ময়ূরাক্ষী। সো পলাশ ভাইয়ের ভাষ্য মতে যে প্রত্যেকটা প্রেম একটা সময় যে প্রতারণায় রূপ নেয়, সো প্রতারণায় যখন রূপ নেয় তখন কেউ না কেউ আসলে বেঈমানিটা করে, কেউ না কেউ আসলে ওই পার্টটা প্লে করে। তো ওই রকম একটা রূপক অর্থে ব্যবহারটা করা হয়েছে যে বেঈমান পাখির গল্প, যে ভালোবাসার মধ্যে আসলে কে বেঈমানিটা করে বা কে প্রতারণাটা করে, এটাই মূলত মানে আমাদের ট্যাগ লাইন। জানতে হলে দেখতে হবে, জানতে হলে অবশ্যই দেখতে হবে, কারণ ওটা তো টুইস্ট পুরো সিনেমার। একদম সেটাই। শাকিলা সাকি, আপনি ময়ূরাক্ষীর বিপরীতে একটি গান দিয়ে রীতিমতো এখন হিট বলা চলে। পীড়িতের সেই গল্পটি একটু শুনি। পীড়িতের বাজার এখন আগের মতো। আচ্ছা, আগের মতো নাই। আচ্ছা, ছবিটির যেমন ভাইয়া বলছিল বেঈমান পাখির গল্প বা মানে ভালোবাসার সম্পর্কের মধ্যে কেউ না কেউ হয়তো প্রতারণা করছে, দ্যাটস ওয়াই আসলে নামটা এইভাবে আসছে যে বেঈমান পাখির গল্প। এবং পীড়িতের বাজার আগের মতো নাই, এই গানটা আসলে এই স্টোরিটাকে মাথায় রেখেই করা। যে এই গানটাকে আমরা কেন পিক করলাম, এটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে প্রেমের যে আগের যে ব্যাপারগুলো ছিল বা আগের সময়কার যে ব্যাপারগুলো ছিল, চিঠি আদান প্রদান, তারপরে বিভিন্ন মাধ্যম ছিল, আর এখন কিন্তু সেই মাধ্যমটা নেই। এবং প্রেমের আগের ভালোবাসা বা আন্তরিকতার যে ব্যাপারগুলো ছিল এখন কিন্তু সেটা নেই। প্রতারণার জায়গাটাই অনেক বেড়ে গেছে ভালোবাসার মধ্যে, হয়তো ছেলে করছে বা মেয়ে করছে, যেই করুক, প্রযুক্তিগত ভালোবাসা কাইন্ড অফ। তো সেই জায়গা থেকে আসলে এই গানটাকে পিক করা যে পীড়িতের বাজার এখন আগের মতো নাই। পুরো গানটা শুনলে আসলে বোঝা যায় যে ফিল্মের সাথে কেন এই গানটা যাচ্ছে বা আমরা কেন এই গানটাকে চুজ করেছি। আমরা কি দু লাইন শুনতে পারি? আমরা আরো পরে শুনবো, ভাইয়া এই সুযোগটা কখনো হাতছাড়া করতে চায় না। আমরা না গানটা আরো একটু পরে শুনবো। আমি সুমিতের কাছ থেকে একটু শুনবো যে এই যে বলা হচ্ছে ভিন্ন রকমের গল্প ময়ূরাক্ষীর মধ্যে, তাহলে আমরা আর কি কি দেখবে বা কেন দেখবে দর্শক? বেঈমান পাখির গল্প তো শুনলাম, ওটা হলে দেখতে হবে, ওটা জানতে হলেই, কিন্তু আমরা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে দেখবে কেন, হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি সিনেমার গল্প বা যে গল্পগুলো আমরা সাধারণত হয়, এই গল্পগুলো তো মানে অন্য কোথাও থেকে, অন্য গ্রহ থেকে আসে না। আমাদেরই একটা লাইফের কোনো পার্ট, কোনো সিগনিফিক্যান্ট একটা জার্নি থেকেই এই গল্পগুলোকে আমরা পোর্ট্রে করি সিনেমাতে। তো সেক্ষেত্রে এটা ডিফারেন্ট কিছু না, হ্যাঁ, আলাদা কোনো গল্প না। বাট যে জিনিসটা খুব মানুষের মধ্যে ইন্টারেস্ট গ্রো করে সেটা হচ্ছে আমরা যখন দেখি যে কোনো সেলিব্রিটি বা যারা আসলে অ্যাকচুয়ালি অভিনেতা অভিনেত্রী রয়েছে বা কি বলে শোবিজের সঙ্গে যারা রিলেটেড, এদের কোনো কিছু পাবলিশড হলে মানুষ খুব ইন্টারেস্ট ফিল করে। তো আমরা অ্যাকচুয়ালি এরকম একটা তাদের পিছনের একটা সার্কেলের গল্প এটা সিনেমাতে পোর্ট্রে করেছি। হ্যাঁ, যেমন আমি যদি বলি জিমি আসলে জিমি কি করে প্রডিউসার হয়ে ওঠার গল্প, একজন নায়িকার সঙ্গে তার কি প্রেম বা আসলে এটা কোথায় গিয়ে শেষ হয় সেটা একটা জার্নি। তারপরে যদি বলি যে আমি এখানে যে চরিত্রটা করেছি এটা হচ্ছে একটা ডিরেক্টরের চরিত্র। তো সেখানে আসলে জিমিকে কি করে কানেক্ট করে ডিরেক্টর আসলে সিনেমার সঙ্গে, হিরোইনের সঙ্গে। তো আমরা বলছি যে এটা আমাদের এই ইন্ডাস্ট্রির একটা পিছনের একটা বাস্তব গল্পকে আমরা সিনেমাটিক ওয়েতে প্রেজেন্ট করছি। তো যেহেতু মানুষ এই ব্যাপারগুলোতে অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে, তো আমি সেই ইন্টারেস্টের জায়গা থেকে আমি বলছি যে সিনেমাগুলো এবার ঈদে রিলিজ হয়েছে সেগুলো সাধারণত আমি যদি বলি যে আমাদের মেগাস্টার সাকিব খানের, সাকিব ভাইয়ের একটা সিনেমা রিলিজ হয়েছে তুফান। তো তার যেমন এটা ডিরেক্ট করেছে রায়হান রাফি, তো সেখানে মিলিয়ে একটা বাজ একটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আরও যে সিনেমাগুলো ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ অর আগন্তুক, তো এই গল্পগুলোর যে আমরা তো ট্রেলার দেখেছি, তো যে প্যাটার্ন বা যে জিনিসগুলোকে সিনেমাটিক ওয়েতে তারা দেখাচ্ছে, আমরা সেখান থেকে বলবো আমাদের জার্নিটা একটু আলাদা। তো এইটাই আসলে আমরা প্রচার করে যাচ্ছি যে যাতে মানুষের ওই ইন্টারেস্টটা থেকেই দেখতে আসে। বলা হচ্ছে যে কোনো একটি হিরোইনের জীবনের ঘটনাকে নিয়ে এরকম একটি কথা আমরা দেখতে পাচ্ছি, যে এটা কতটা আসলে সত্যতা কতটা? আমি জানি না দীপ কি বলবে, শাকিল আপা কি বলবে, বাট আমার যে জায়গা থেকে শুরুটা আসলে আমার এই সিনেমার যখন আমি করতে যাই তখন যেখান থেকে শুরু, হ্যাঁ, তারা বলছিল যে রেফারেন্স, তারাও এটাকে বলেনি যে ইটস এ
তার পার্টিকুলার তার লাইফ সে রেফারেন্স দিয়ে বলেছিল, যে একজন আমাদের দেশের অভিনেত্রীর নাম বলেছিল এবং তার পিছনে দু একজন লোকের কথা রেফারেন্স দিয়েছিল, যে এরকম আমাদের আসলে স্টোরিটা ইন্ডাস্ট্রিতে জি আসলে কম বেশি এরকম থাকে। হ্যাঁ, আমার যেটুকু Exactly. মনে হয় যে প্রত্যেকটা স্টোরি কিন্তু মানুষের বাস্তব জীবন থেকেই অ্যাকচুয়ালি নেওয়া, সেটা নাটক হোক, ফিল্ম হোক, হয়তো কিছুটা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে, বাট মুভির পুরো ব্যাপারটাই যে ওইটাকেই একদম প্রাধান্য দিয়ে বা ওই জিনিসটাকেই ফুটিয়ে তোলা, আমার মনে হয় না সেরকম কিছু, হয়তো বা ইন্সপিরেশনটা ওরকম অনেকগুলো ছোট ছোট ইনসিডেন্ট নিয়ে গল্পটা তৈরি করা। হ্যাঁ, আমরা যে একটা জিনিস না হাইলাইটেড করছি বা যেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি সেটা পুরোপুরিও না। হ্যাঁ, এটা এক ধরনের রিউমারও বলা যেতে পারে, কারণ সিনেমাটা আসলে দেখা উচিত। অনেকগুলো ইনসিডেন্ট এখানে ইনভলভ। এর মধ্যে একটা ইনসিডেন্ট হচ্ছে যে একটা সাধারণ ছেলে একটা নায়িকার প্রেমে পড়ে যায়, তখন বলছিলেন যে কেন দেখবে। এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি যদি ভেবে দেখেন একটা সাধারণ ছেলে একটা ফিল্ম স্টারের প্রেমে পড়ে গেছে। একটা ইনসিডেন্ট আছে প্লেন ছিনতাইয়ের, হ্যাঁ হয়তো সেই কারণে মানুষ এই কথাগুলো বলছে, কিন্তু আপনি একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ডার্কার সাইড এবং গ্ল্যামার সাইড নিয়ে আমরা গল্প বলেছি। সো আপনি যদি দেখতে চান তাহলে আপনি অনেকের সাথে মিলাতে পারবেন, কারণ এটা মনে হচ্ছে কিন্তু ব্যাপারটা এরকম না। কারণ আমরা যদি কিছু জিনিস টুইস্ট না করি, কিছু জিনিস না করি, তাহলে যেটা হবে কি মানুষ তো রিলেট করতে পারবে না, কিন্তু কারোর লাইফের উপরে এটা বেসড না। সো ইটস নট আ রিয়েল লাইফ ইনসিডেন্ট, এটা অনেকগুলো গল্পর সমন্বয়ে তৈরি একটা গল্পময়। জি জি অবশ্যই। আমরা এই যে আমাদের বাংলা চলচ্চিত্রের আলোচনা কিন্তু একদমই থেমে গিয়েছিল এক সময়, কিছুদিন আগেও আমরা মন পুরা দিয়ে সেই আলোচনাটায় ফিরে আসি এবং আমরা এখন দেখতে পাচ্ছি গত ঈদে বা তার আগের বছরের ঈদেও যদি ধরি, এবং এবারও তুফান বা ময়ূরাক্ষী নিয়ে আমরা আলোচনা করছি, এইটা তো একটা ভালো দিক। সেই বিষয়টা একটু শুনি, কিভাবে দেখছেন সুমিত? এই যে আলোচনা হচ্ছে, আচ্ছা আমি যে জিনিসটা বলবো, এটার প্রথমত এই যে এটা একটা আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ, তো আলোচনা হওয়া মানে হচ্ছে অডিয়েন্স কানেক্টেড হওয়া, না হলে কিন্তু এটা এত আলোচনা হতো না। তার মানে মানুষ দেখছে, তুফান দেখুক, আইদার সেটা ময়ূরাক্ষী দেখুক, অন্য কোনো ফিল্ম দেখুক, দেখে কানেক্টেড হচ্ছে, তাই আলোচনা হচ্ছে, খারাপ ভালো যেটাই হোক। তো এর মানে হচ্ছে আমাদের মার্কেটটা একটু চাঙ্গা হচ্ছে, মার্কেটে মানুষজন আসছে, এখানে ট্রেড হচ্ছে। তো এটা আসলে আমি যে আবার প্রথম যেটা বলে আসছি যে এটা একটা আশীর্বাদ। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই প্রজেক্টগুলোর সাথে সামহাউ ওটিটি প্ল্যাটফর্ম বলি বা বাকি যে জিনিসগুলো আছে, অনলাইন কমিউনিকেশন বা মার্কেটিং, এগুলোও কিন্তু জোরদার হচ্ছে। হ্যাঁ, আমি জানি না, আমি হয়তো আমার এটা নেক্সাসে আমার সিনেমাকে প্রমোট করতে আসা বা এই পারপাসে আসা, আমার এটা সেকেন্ড শো। তো আমি এখানে এসেছিলাম আজকে থেকে 6 বছর আগে। হ্যাঁ, 6 বছর আগে। তো আমার এখন যেন মনে হচ্ছে যে আমার যদি নেক্সট ইয়ার একটা কোনো সিনেমা রিলিজ হয় বা কোনো একটা কন্টেন্ট রিলিজ হয়, আই হোপ যে আমি আবার এখান থেকে সাড়া পাবো, আমি আবার প্রমোট করতে আসতে পারবো। যে এই যে অ্যাক্সেসগুলো, এগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে, কারণ কি মার্কেটে আলোচনা হচ্ছে তাই। একদমই তাই, সেটাই বলছিলাম যে আমাদের এটা আপনি যেটা বলছেন যে আশীর্বাদ, সেটা কিন্তু আসলেই আশীর্বাদ। সেটা এই ময়ূরাক্ষী সফল হলো কি তুফান সফল হলো, আমাদের ইন্ডাস্ট্রিটা একটা সজাগ তৈরি হয়েছে, সেটাই একটা বিষয়। আমি একটু জিজ্ঞেস করবো যে নিজেকে প্রিপেয়ার করা, আপনি থিয়েটার থেকে এসেছেন, কিভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করেছেন এই জিমি চরিত্রের জন্য? জিমি চরিত্রের জন্য তৈরি করতে আমি আসলে প্রথম কথা হচ্ছে আমি না ডিরেক্টরস অ্যাক্টর, বাট আমি অনেক কিছু নিজের মতো করে মানে ইনপুট দেওয়ার চেষ্টা করি ক্যারেক্টার ডেভেলপ করার জন্য। তো আমি প্রথমে ডিরেক্টর আসলে কী চাই, তার ভিশনটা বোঝার আসলে সবচেয়ে বেশি চেষ্টা করি, যে উনি আসলে কী চাচ্ছেন, উনি ক্যারেক্টারটাকে কোথায় দেখছেন, এবং উনি আসলে যেই গল্পটা বলতে চাচ্ছেন। মানে প্রত্যেকটা সিনেমা কিন্তু একটা আলাদা পৃথিবী, আমি বিশ্বাস করি স্যার ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো এটা জিমি, নয়নতারা, রাইসুর ওয়ার্ল্ড যেটা আমরা দেখাচ্ছি, সো এই ওয়ার্ল্ডটা আসলে ডিরেক্টর কীভাবে দেখাচ্ছে বা দেখতে চাচ্ছে, এবং তারপরে আমি অ্যাক্টারের থেকে আসলে দূরে দর্শক থেকে আগে দেখার চেষ্টা করি জিমিকে, যে জিমি কীরকম বা জিমির কীভাবে হাঁটে, কীভাবে কথা বলে। এবং পলাশ ভাইয়ের সাথে এটা আমার অনেক কথা হয়েছে। আমার একটা সিন আছে, যে পার্টিকুলার সিনটাতে হচ্ছে আমাকে চেইস করতে যেমন হাত কেটে গেছিলো, মানে টিডে লেগে এর মাংস উঠে গেছিলো ওই পার্টিকুলার সিনটাতে। তো ওই জায়গা থেকে আমি পলাশ ভাইকে অনেকবার বলছিলাম জিমির হাঁটাটা একটু ডিফারেন্ট। জিমি খুব
মানে সুইচ করে ক্যারেক্টার, মানে ধরেন জিমি এখন খুব ভদ্রভাবে আপনার সাথে কথা বলছে, ও হঠাৎ করে আপনার সাথে ফ্লার্টিং শুরু করে দিতে পারে, হঠাৎ করে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারে। সো জিমি খুব ফ্ল্যাকচুয়েট করে ক্যারেক্টার, ও ইনস্ট্যান্ট ফ্ল্যাকচুয়েট করে ক্যারেক্টার। যেই ব্রিফটা আসলে পলাশ ভাই যখন আমাকে দিছিল তখন আমি ওটা স্লোলি ওটা ডেভেলপ করেছিলাম। আর গল্পর যে জার্নিটা ওখানেই আসলে জিমির অনেকগুলো লেয়ার আছে দাঁড়ানো। সো ওই ছোট ছোট জিনিসগুলো আসলে একবারে গেঁথে দেন জিমি আসলে টোটালি তৈরি করা। আর গল্প শুনবো, বিরতি নিয়ে আসছি একটু পরেই। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ রহস্যধর্মী চলচ্চিত্রের নানা গল্প নিয়ে। আমি সুমিতের কাছে ফিরে যাচ্ছি যে আপনার চরিত্রটি সম্পর্কে জানতে চাই, ময়ূরাক্ষীতে আপনার চরিত্র নিয়ে। আমার চরিত্রটা এখানে একজন ফিল্ম ডিরেক্টরের। তো দীপ যেমন বলল যে ওর চরিত্রে ওকে অনেকগুলো লেয়ার রাখতে হয়েছে, তারপরে হচ্ছে জিমিকে বিভিন্নভাবে উপস্থাপন করতে হয়েছে, কারণ জিমির চাইল্ডহুডটা একরকম, জিমির যখন ওর যৌবন আসে সেটা একরকম, ও যখন প্রফেশনালি কিছু করতে যায় তখন একরকম, মানে লেয়ারগুলো আসলে ঠিক এক্স্যাক্টলি। আর আমার স্ক্রিনে আসাটাই অ্যাজ এ ডিরেক্টর, হ্যাঁ, আমরা দেখি। তো এখানে যে জিনিসটা আমি বলবো, মানে যদিও এটা ইটস নট ইজি, বাট আমার কাছে কাইন্ডা ইজি ছিল। তো আমার ডিরেক্টর আমাকে, আমি খুব মানে অনেক পরে, মানে বলতে গেলে অ্যাট দ্য এন্ড আমি বোধহয় গিয়ে ফিল্মে কাস্ট হই, সব শেষের দিকেই প্রায় একদম। তো আমি তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে আমি তো এরকম প্রিপারেশন নাই যে আমি এটা কি করব। একটা তো মানে কোনো একটা জিনিসের একটু যদি স্টাডি থাকে তাহলে না জিনিসটা একটু মানুষের দেখতে ভালো লাগে বা কিছু ইনপুট দেওয়া যায়। তো তখন আমার মাথায় আমি কি করব, আসলে কি করব। তো একদিন এরকম করতে করতে লাস্ট 4-5 দিন আগে, শ্যুটের 5 দিন আগে আমি জিজ্ঞেস করতেছি পলাশ ভাইকে যে না, আমি তোকে কোনো কুলকিরানা খুঁজে পাচ্ছি না, আমি আসলে কি করব, আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না তোমার কাছ থেকে, কোনো কিচ্ছু না। তো তখন সে আমাকে একটা কথা বললো যে তুই একটা কাজ কর ভাই, তুই আমাকে ফলো কর, আমাকে। তখন হ্যাঁ, এটা তো খুব ভালো জিনিস, তো তুমি সেটা 5 দিন আগেই বলতা, আমি এটা তোমাকেই ফলো করতাম। তো অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারের কোর গ্রাফটা আসলে আমি আমার ডিরেক্টরকে ফলো করেছি, হ্যাঁ, কিছু জায়গায়, বাট কিছু জায়গায় আমি ওটা রাখিনি, কারণ হচ্ছে যে এটা আমি জানি না বললে রাশিদ ভাই কীভাবে নেবে। তো কিছু জায়গায় তার কিছু অ্যাপ্রোচ আসলে অ্যাজ এ হিউম্যান বিং সে যখন থাকে লাইভ সেটা ঠিক আছে, কিন্তু এটা সিনেমাটিক হয় না আসলে। যখন আমি সিনেমাতে আসলে বা কোথাও পারফর্ম করতে যাব আসলে সেইটা আসলে মনে হয় না ওই ক্যাজুয়ালিটিটা মানুষ মেনে নেবে ভাবে, কারণ আফটারঅল সবাই সিনেমা দেখতে চায়। তো সেখান থেকে আসলে আমি ওই পার্টগুলোকে একটু অন্যরকম করে, তো বাকি যে অ্যাপ্রোচ বা যে অ্যাটিটিউডটা ছিল আমার, বাকি সবগুলো আমি আসলে অনেকটা আমার ডিরেক্টরকে কপি করেছি এখানে। এর জন্য ক্যাপসিকাম নিয়ে গেছি। আমি শাকিলা সাকির কাছে শুনি, আপনি সাধারণত এই ধরনের গান করেন না, যেটা আইটেম সং। সাধারণত দেখা যায় যে আইটেম সংকে একটু নেগেটিভভাবে মানুষ বিচার করতে চায়, তো এই সম্পর্কে একটু শুনি এবং গানটাও শুনবো। আমি নর্মালি যেটা হয় আমার সেমি ক্লাসিক্যাল বা রোম্যান্টিক মেলোডি সং এই ধরনের গানটাই বরাবরই আসলে আমার যতগুলো গান এই পর্যন্ত এসছে, আমার সোলো গান যতগুলো এসছে, আইটেম বা এরকম রিদম সেকশনটা এরকম হয়নি বরাবর। এই ধরনের গানগুলো আমার বেশি করা হয়েছে, রোম্যান্টিক, সেমি ক্লাসিক্যাল এই ধরনের। অ্যাকচুয়ালি আমার টোন ক্যারেক্টারটাই হয়তো এরকম। যারা আমাকে গান দিয়েছে বা আমি যখনই একটা কাজ করতে গিয়েছি সবাই আমাকে মাথায় নিয়ে চিন্তা করেছে যে না, ওর টোন ক্যারেক্টারটা এরকম, সো ওকে এই ধরনের একটা গান দিব। আমার যেটা ছিল ইচ্ছে সবসময় যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই, এক্সপেরিমেন্টের একটা ব্যাপার থাকে না, যে আমি যে গাইছি এত বছর ধরে গান গাইছি, আসলে আমি আমার ভয়েসটাকে নিয়ে, আমার টোনটাকে নিয়ে কখনো এক্সপেরিমেন্ট করিনি। হ্যাঁ, আমি এই গানগুলো সবাই নিচ্ছে, পছন্দ করছে, এই গানগুলোই গেয়ে যাচ্ছে, আমি এই ধরনের গানই করে যাচ্ছি, একটু ডিফারেন্ট কিছু করি। তো তখন গিয়ে আসলে প্ল্যান করলাম যে আমি একটু এই প্যাটার্নের গান করতে চাই, একদমই আমার ডিফারেন্ট ক্যারেক্টার, মানে আমার টোনাল যে ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এবং এই গানটা যারা শুনেছে রিলিজ হওয়ার আগে, ফিল্ম রিলিজ হওয়ার আগে, গানটা রিলিজ হওয়ার আগে, আমরা যেটা করি যে একটা গান যখন রিলিজ হবে তার আগে কিন্তু আমরা অনেককে শোনাই, যে সাধারণ জনগণ বা আমাদের যে দর্শক ওনারা গানটাকে কিভাবে নিবে, পজিটিভ নিচ্ছে না নেগেটিভ নিচ্ছে।
যতজনকে এ পর্যন্ত শুনিয়েছি সবাই পজিটিভ, খুবই পজিটিভ একটা ভাইব ছিল অ্যাকচুয়ালি শুরু থেকেই। এবং এই গানটা যখন আসলে পলাশ ভাই শোনে, এই গানটা আসলে আমার অনেক আগে থেকেই ভয়েস দেয়া ছিল, গানটা পলাশ ভাই শোনার পরে বললো যে এরকম একটা গান আমি খুঁজছিলাম, এই গানটা কোথায় ছিল এতদিন। তো তখন আসলে ভাইয়ার ফিল্মের যে ক্যারেক্টার বা ভাইয়ার ফিল্মের যে পুরো ব্যাপারটা, সেটার সাথে আসলে এই গানটা একেবারে মনে হলো যেন ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে ভাইয়া এই গানটাকে খুব সহজে পিক করে নিয়েছে। এবং ভাইয়াও বলতেছিল এরকম একটা টোন আসলে আমার অনেক আগে থেকে দরকার ছিল, এই টোনটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো ভাইয়ার ফার্স্ট শো হচ্ছে, মানে ফার্স্ট ফিল্ম পদ্মাপুরাণ, ওইটা আমি দেখতে গিয়েছিলাম। এবং তখন থেকে আসলে ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ হয়। তো সেই জায়গা থেকে আসলে এই ময়ূরাক্ষীর এই গানটার জায়গাটাও ভাইয়াই তৈরি করে দিয়েছে যে তাহলে আমরা যেহেতু এরকম একটা টোন খুঁজছিলাম, এরকম একটা গান খুঁজছিলাম, তাহলে সাকির গানটাই কেন নয়। আসলে ওখান থেকে এই গানটা পিক করা। এবং ফিল্ম রিলিজ হওয়ার পরে তো আরও ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো। এবং আমরা যখন একসাথে থাকি আমরা সবাই মিলে এই গানে মজা করি, ডান্স করি, এই গানটা নিয়েই আসলে আমাদের মধ্যে খুব, গানটা অনেক চার্মিং হ্যাঁ, আসলে। এই গানটা সিনেমাটা তাহলে প্রাণ গানের বলতে পারি। সঙ্গীতায়োজন এবং গানের গীতিকার সুরকার শুনে হ্যাঁ, গানটি সম্পূর্ণ গানটার আসলে অনেক বড় একটা ক্রেডিট দিতে হবে নাদিম ভুঁইয়াকে। ও খুব সুন্দর করে যত্ন সহকারে গানের কাজগুলো করেছে, প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে করেছে। এবং আমরা দেখি যে ইন্ডিয়ান বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যখন একটা আইটেম সং করে, তার কিন্তু একটু ডিফারেন্ট কিছু চিন্তা করে ওই সংটাকে করে। এবং আইটেম সঙের একটা ট্রেন্ড কিন্তু অনেক দিন ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে, এবং এটাকে মানুষ খুব পজিটিভলি নিচ্ছে। একটা সময় হয়তো নেগেটিভ নিত, কিন্তু এখন কিন্তু এটা একটা পজিটিভ। এবং সবাই একটা ফিল্ম আসলেই সবাই আগে চিন্তা করে যে এই ফিল্মে কোন গানটা আইটেম সং হিসেবে আসতেছে বা কোন গানটা আসলে আমরা নিব, কিছু আসলে আইটেম সং মানে বিশেষ কিছু। এবং বিশাল আয়োজন কিন্তু আইটেম, নরমালি একটা গানের অতটা আয়োজন বা অতটা স্টেজ বা আমরা যেমন একটা সেট করতে হয় বা ওই বিশাল একটা আয়োজন থাকে। আইটেম সং মানে হচ্ছে বিশাল একটা আয়োজন, এবং এই গানটারও তার ব্যতিক্রম হয়নি। এবং সেখানে রিক্সা চিত্র, হ্যাঁ, ওইটা একেবারে ফিল্ম রিলিজ হওয়ার আগে ভাইয়া চেয়েছে যে সেই পুরনো দিনের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাকে যেন এই ফিল্মে আমরা পাই। সেই জায়গা থেকে রিক্সা চিত্র আকারে কিন্তু গানটি প্রথম আসে, এবং তারপরে ফিল্মে যখন গানটি গেল তারপরে আসলে আরো ভালো রেসপন্স পাচ্ছি। গানের প্রসঙ্গ চলছে যখন, গানটি আমরা শুনতে চাই। আচ্ছা। পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানায় প্রেম করছে যে ফাঁস লাগছে হে তার গলে। প্রেম পীড়িতের ঘরে এখন, প্রেম পীড়িতের ঘরে এখন জং ধইরাছে ভাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। বাহ, চমৎকার। এই যে দর্শক সুন্দরভাবে গ্রহণ করেছে, এটা কেমন উপলব্ধি একটু শুনি। এটা তো অবশ্যই খুব, ইটস আ ব্লেসিং অ্যাকচুয়ালি। একটা গান আমি গাইছি, দর্শক সেটা নিয়ে পজিটিভ কমেন্ট করছে, পজিটিভলি নিয়েছে, আমি ওইটা নিয়ে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। তো এটা আসলে অনেক বড় একটা ব্লেসিং আমাদের আর্টিস্টদের জন্য। মানে আমার মনে হয় যে নট অনলি সিঙ্গার, আমরা যারা এই ফিল্মে পুরো টিমটাই হ্যাঁ আর্টিস্ট হিসেবে এসেছি, আমার মনে হয় যে একটা সাকসেস মানে আসলে পুরো টিমেরই সাকসেস। একটা পজিটিভ ভাইব আসা মানে কিন্তু সবার ভালো লাগে যে হ্যাঁ আমি একটা কাজ করেছি, এটা নিয়ে পজিটিভ ভাইব আসছে, সবাই পজিটিভ কমেন্ট করছে, পজিটিভলি নিচ্ছে। এটা আসলে সবার জন্য মনে হয় ভালো লাগার একটা জায়গা, ভালো লাগার একটা বিষয়। একদমই তাই। সুদীপ, আমি জিজ্ঞেস করবো যে এই যে আমাদের আলোচনা হচ্ছে, তারপরে দর্শক যাচ্ছে দেখতে, কিন্তু হল সংকটের কারণে কি খুব বেশি দর্শকের কাছে পৌঁছতে পারছে না, এরকম কি না বিষয়টা? ডেফিনেটলি হল তো আসলে আমরা প্রজেক্ট করছি হলের মাধ্যমে, সুতরাং হল যদি না বাড়ে তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। বাট আমার কাছে মনে হয়েছে কি যে এক ধরনের স্ট্রাকচার হওয়া উচিত। আমাদের এখনও পর্যন্ত স্ট্রাকচারটা গড়ে ওঠেনি যে কোন হল কীরকমভাবে ডিস্ট্রিবিউট হবে। তো ওই এক ধরনের ঝামেলার মধ্যে আমরা পড়েছি, যার কারণে
প্রথম সপ্তাহে আমাদের একটু এই গ্যাপটা হয়েছে, সেটা দ্বিতীয় সপ্তাহে অনেকটা আমরা কাটিয়ে উঠেছি, সামনের দিকে আরও হয়তো বা সেগুলোকে কাটিয়ে উঠবে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে, যেটা আমি কয়েকটা ইন্টারভিউ বলেছি যে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সিনেমার সবচাইতে বড় পাওয়ার। আমরা সিনেমা নিয়ে আমরা যত প্রমোট করি, এত ইন্টারভিউ দিই, যা করি, সিনেমা হলে যাওয়ার পরে অডিয়েন্স যদি সিনেমা পছন্দ না করে তাহলে আর কোনো কিছু করার থাকে না। তো সেই জায়গাটা থেকে আমরা মনে হয় যে সাকসেসফুল, কারণ অডিয়েন্স যারা দেখছে তারা প্রচণ্ড পরিমাণে পজিটিভ রিঅ্যাক্ট করছে। এবং যেই জিনিসটা আমি সবচেয়ে কমন দেখছি যে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত হয়েছে, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে, সেটা সুবিধ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টরকে নিয়ে এটা লেখা হচ্ছে, এবং গল্পটাকে খুবই টাচি, যেটা খুব কমন সবচেয়ে বেশি বলা হচ্ছে। তো এবং আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি বা আমি নিজে হলে গিয়েছি, তখন দেখলাম না এটা সব এইজের অডিয়েন্সকে আসলে কানেক্ট করছে। আমাদের কলিগের এক মেয়ে ছিল পিচ্ছি, ও আমার সাথে বসে দেখছিল, মানে হঠাৎ করে আমাকে দেখে আসছে, কেমন আছো তুমি? আমি বলছি ভালো। বলছি এটা তুমি না? আমি বললাম যে হ্যাঁ এটা আমি। বলছি যে আচ্ছা তাহলে এটা কে, তোমার মা? আমি বলছি যে হ্যাঁ এটা আমার মা। বলছি তাহলে তোমার বাবাকে? এবং আমার সাথে কন্টিনিউ কথা বলে গেছে পুরো সিনেমাতেও, দেখছে, কানেক্ট করছে, এবং শেষে এসে বললো আচ্ছা তাহলে এই যে এইটা যে ঘটলো, তুমি যে প্লেনে গেলে, তাহলে তারপর কি হলো? তো আমার কাছে ওটা ভালো লেগেছে যে ধরেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বলেন বা একদম পিচ্ছি বলেন বা ইয়াং, সবাই যখন কানেক্ট করে না, তখন আসলে ওইটা অনেক বড় সাফল্য একটা সিনেমার ক্ষেত্রে আমার মনে হয়। ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের হল ওই পরিমাণে প্রথম দিকে পায় না, বাট সামনে আশা করি পাবে এবং আরও লার্জার অডিয়েন্সের কাছে যাবে। আর বর্তমানে একটা সুবিধা আছে কি যে পোস্ট রিলিজে, যেরকম আমাদের সিনেমা হচ্ছে দেশে বাইরে রিলিজ করবে, আমাদের দেশে ইউএসএতে এবং বিভিন্ন জায়গায় আমাদের সিনেমা রিলিজ করবে, তো সুতরাং আমাদের সিনেমা মানে কোনো না কোনো থ্রুতে লার্জার অডিয়েন্সের কাছে আমরা আশা করি পৌঁছাতে পারবো। গল্প অনেক ভালো, কিন্তু মাত্র আমাদের হল সংখ্যা খুবই কম। আমি এই বিষয়টি নিয়ে সুমিতের কাছেও শুনবো, আমি বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটু বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, হল সংখ্যা কম এবং এই কারণে মানুষের কাছে, দর্শকের কাছে পৌঁছাতে পারছে না ঠিক মতো, এই বিষয়টি নিয়ে সুমিতের কি মত? আসলে অ্যাকচুয়ালি এই ফান্ডাটা টোটালি প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটারের ফান্ডা। তো আসলে এই যে সাপোর্টটা বা আসলে কয়টা হলে যাবে, কিভাবে আমি আমার এই প্রোডাক্টটাকে নিয়ে যাব এতগুলো হলে, কিভাবে আমি কম্পিটিশন রাখবো মার্কেটে, আমার মার্কেটিং ওয়েটা কি হবে, আমার টিজার কি হবে, আমার ট্রেলার কি হবে, আমি কখন কোনটা দিব, কিভাবে স্পেসিফিক করব আমি আমার ফিল্মটা 8-10টা ফিল্মের সঙ্গে যাতে আরও 5টা হল পায়, এটা আসলে পুরো ফান্ডাটা হচ্ছে প্রডিউসারের। হ্যাঁ, একদম প্রডিউসারের ফান্ডা। তো সেখান থেকে আসলে আমি যদি বলি যে আমাদের সিনেমা যদি বা আমার ফিল্ম যদি কম হল পেয়ে থাকে, তাহলে আমি বলবো যে এটা প্রডিউসারের কোনো পলিসিতে ভুল আছে। হ্যাঁ, বাট আমি এটা দিয়ে আবার বলবো যে আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো লাকি যে দ্যাট আমার প্রোডাক্ট, হ্যাঁ আসলে প্রোডাক্টটা খুব ভালো, অতটা খারাপ না। তো গ্র্যাজুয়ালি যার কারণে কি হচ্ছে, আমার হলগুলো বাড়ছে। হ্যাঁ, আমরা প্রথম দিন রিলিজ করেছি 2টো হলে, আমাদের নেক্সট উইক গিয়ে হয়ে গেছে 4টা হল। তো এরকম গ্র্যাজুয়ালি বাড়ছে, তার মানে কি? তো হ্যাঁ, সেটা আমি বলছি যে যদি এই যে এফেক্টটা আসলে পড়ে, বাট এফেক্টটাকে আসলে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় প্রডিউসারে, এটা টোটালি ফান্ডাটা প্রডিউসারে। তো আমি জাস্ট একজন অভিনেতা হিসেবে যদি আমার একদম একটা ব্যক্তিগত মন্তব্য যদি আমি বলি, সেখানে আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি হ্যাম্পার তো হচ্ছি, যে খারাপ তো লাগছেই, যেখানে হয়তো এটা 1টা না 2টা না, হয়তো 10টা হলে হতে পারতো। তো 2টোর থেকে যদি 10টাতে হতো, তাহলে আমার সার্কামস্টেন্সটা বাড়তো সিনেমাটার, তো যে গণ্ডিটা থাকে সেটা একটু স্প্রেড আউট হতো। তো সেটা আসলে ধীরে ধীরে হচ্ছে। তো সেখানে কি লাগছে, সময়টা লাগছে, যেটা হয়তো 1 উইকে হতো সেটা এখন 2 উইকে গিয়ে হচ্ছে বা 3 উইকে গিয়ে হচ্ছে। সেইটা আমার দিক থেকে, আমার একটা ব্যক্তিগতভাবে এটা আমার একটা খারাপ লাগা। ভালো গল্প এবং দেখতেই তো চায় মানুষ, দর্শক তো চাই ভালো গল্পের কোনো ফিল্ম দেখতে। এখন তার থেকে যে বড় যে জিনিসটা বলবো সব থেকে খারাপ লাগা, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার যদি মাল্টিপ্লেক্স থাকতো, হ্যাঁ আসলে কি মানুষ এন্টারটেইনমেন্টের যে বড় ব্যাপারটা, সেটা হচ্ছে মানুষ অনেক ট্রেন্ডি জিনিস পছন্দ করে, সেটা হোক দেখার, সেটা হোক শোনার, সেটা হোক গাওয়ার। হ্যাঁ, তো যেমন আমি বলি, শাকিল আপুর একটা কথা থেকেই আমি বলছি যে গানের সুর, হ্যাঁ গানের সুর
এটা নতুন পুরনো হয় না, আসলে সুরটা সুরই থাকে, এভাবেই হয়। ট্রেন্ডি হয় অ্যারেঞ্জমেন্টটা, আসলে গানের অ্যারেঞ্জমেন্টটা, ওটার সঙ্গে কী কী বাজছে, কীভাবে বাজছে, হ্যাঁ কোথায় কীভাবে বাজছে, যে এটা কি আসলে টেকনো ইউজ হবে নাকি ইলেকট্রো ইউজ হবে গানটা, আসলে এটাকে এভাবে ট্রেন্ডি করে কম্পোজাররা। তো সিনেমাটাও এরকম, বা সিনেমার যে প্রজেকশনটা সেটাও এরকম, আসলে ট্রেন্ড কিভাবে চাচ্ছে প্রজেকশনটাকে। হ্যাঁ, তো আমার মনে হয় সেই হিসেবে আমাদের হল সংখ্যা খুব কম, সেটার হয়তো আমি বলবো হ্যাঁ আমিও একটু ভিকটিম, আমার সিনেমা ভিকটিম অ্যাকচুয়ালি, আমি ভিকটিম না, আমার সিনেমা ভিকটিম, যেহেতু আমি প্রোডাক্টের সঙ্গে রিলেটেড, ওটার মানের উপরেও আমার ক্যারিয়ার ডিপেন্ড করছে, তো সেদিক থেকে অবভিয়াসলি আমি, দীপ, আমরা সবাই এটা ভিকটিম আমি বলবো। যদি আরো ফিল্মটার সাথে যারা আছি সবাই যদি আরো 100-150 আরো বেশি সিনেমা হল থাকতো, তো সেখানে যেমনি আরো অনেকগুলো সিনেমাও চলতো, হয়তো সেখানে আরো 2-1টাতে আমার সিনেমা চলতো। বাট আমি এটাকে বলবো যে এই যে সিনেমা হলের যে ব্যাপারটা, সিনেমা হলের ব্যাপারটা আসলে পুরোটাই প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপার। এটা আমি শুধু আমার একটা আমাদের হল ব্যক্তিগত, সংখ্যাও কমে গেছে, সেই হিসাবে বলা হয়ে থাকে সেরকম ফিল্ম তৈরি হচ্ছে না, এই কারণেও তো কমে যাচ্ছে, এটা এরকম একটি বিষয়। আই থিঙ্ক এইটা নিয়ে আসলে আমার একটা ব্যাপার ছিল যে 2000-এর পরবর্তী টাইমে আমরা মিডল ক্লাস অডিয়েন্সকে টার্গেট করে কোনো সিনেমা বানাইনি, যার কারণে মিডল ক্লাস অডিয়েন্স হল ছেড়ে চলে গেছে। এবং তখন শুধুমাত্র যে কোনো একটা শ্রেণীর মানুষের জন্যই হল বানানো হয়েছিল বা সিনেমা বানানো হয়েছে, যেটা আনফর্চুনেট। কারণ আপনি এন্টারটেনমেন্ট যদি আর দুইটা পার্টকে বাদ দিয়ে দেন, অর্থাৎ মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস, তাদেরকে যদি আপনি ইগনোরই করে সিনেমা বানাইতে থাকেন বা কোনো কন্টেন্ট বানাতে থাকেন, তখন ওই একটা টাইমে ওটা ফেইল করে, যেটা ঘটেছিল। বাট আমাদের সৌভাগ্যের ব্যাপার এখানে যে আমাদের অনেকগুলো সিনেপ্লেক্স হচ্ছে, অনেক মাল্টিপ্লেক্স হচ্ছে, এবং হোপফুলি ইভেন উত্তরাতেও নতুন করে খুলেছে, এবং রাজশাহীতে আছে, সিলেটে আছে, চিটাগাংয়ে আছে। এটা আমাদের জন্য অনেক ব্লেসিং, এবং সামনে আরও বাড়বে। এবং তখন যখন বাড়বে, তখন যে নিউ এইজ অডিয়েন্স, যারা ধরেন নেটফ্লিক্স দেখতে অভ্যস্ত, বা যারা অনেক অ্যাক্সেস আছে বিভিন্ন হলিউড সিনেমা বা বলিউড সিনেমার প্রতি, তাদেরকে টার্গেট করে যদি সিনেমা বানানো হয়, তাদের এন্টারটেনমেন্টের কথা চিন্তা করে যদি সিনেমা বানানো হয়, তখন হল ব্যবসা করবে এবং একই সাথে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স বাড়বে, যেটা হচ্ছে। যেরকম আমি দেখলাম যে তুফানের একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, যে তুফান জওয়ান যে মাল্টিপ্লেক্সে যেই বিজনেস করেছিল, ওটা সারপাস করে গেছে। সো ওইটাও আমাদের জন্য পজিটিভ, যে মানুষ, কারণ মাল্টিপ্লেক্সে আসলে কারা দেখে, মাল্টিপ্লেক্সে দেখে এই শিক্ষিত মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস অডিয়েন্স, যাদেরকে আমরা একটা টাইমে ইগনোর করেছি। তারা আসছে বলে নতুন করে তাদেরকে টার্গেট করে প্রমোশন করা হচ্ছে বলে, সিনেমা বানানো হচ্ছে বলে, এটা আরও ভাস্ট হচ্ছে, আরও ম্যাসিভ হচ্ছে। কারণ একটা যে কোনো একটা জেনারেশন বলেন বা যে কোনো একটা সাইটকে যদি আপনি অফ করে দেন, তাহলে ওটা তো এমনি কমে যায়, যেটা হয়েছিল 2000 পরবর্তী টাইমে। এখন এটা ঘুরে দাঁড়াচ্ছে, সেটার আরও একটা প্রমাণ হচ্ছে ময়ূরাক্ষী। ওই গল্পটা এরকম, আনফর্চুনেটলি আমরা ওখানে রিচ করতে পারিনি হলের দিক থেকে, বাট গল্প এরকমই। আচ্ছা, শাকিলা সাকি, আমরা বলি সবসময় জানি যে গান হিট মানে সিনেমা হিট, তো এই গানটা তো হিট, এবং আমরা তাহলে ধরেই নিচ্ছি ময়ূরাক্ষী অনেক অনেক দর্শকের কাছে। ইতিমধ্যে আমরা গল্প শুনেও দেখলাম যে যেহেতু কাহিনী ভালো, গল্প ভালো, তো এই বিষয়টি নিয়ে কি মনে করছেন? এবং আপনি এর আগেও চলচ্চিত্রে গান করেছেন, ছুঁয়ে দিলে মন, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। না, আমার অ্যাকচুয়ালি ফার্স্ট প্লেব্যাক হচ্ছে পাগল তোর জন্য রে মুভিতে একটা গান করেছিলাম আমি আর বেলাল খান ভাইয়া, এবং তারপরেই ছুঁয়ে দিলে মন গানটা আমি পাই, আসলে আমাকে ওখান থেকেই ডাকা হয়, এবং শিয়াব শাহিন ভাই গানটি শুনে খুবই পছন্দ করে। এবং ছুঁয়ে দিলে মন গানে, ছবিতে আমি শুধু একটি গান গাইনি, আমি দুটো গান গেয়েছি। টাইটেল ট্র্যাকটা গেয়েছি ছুঁয়ে দিলে মন আমি এবং তাহসান ভাইয়া, আর আরেকটি গান আছে এই মুভিতেই, এটা আমি গেয়েছি এবং শাওন ভাই গেয়েছে। এবং আফটার 10 years later আমি আবার আসলে ফিল্মে কামব্যাক করা, আমার এই ময়ূরাক্ষী দিয়ে আবার 10 বছর পরে আমি আবার গাইলাম। এবং ওই যে বললাম শুরুতে যে এর আগে যে গানগুলো করেছি একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, টোনাল ক্যারেক্টার, গায়কির যে ব্যাপারটা, সব কিছু একটু ডিফারেন্ট। এবং ছুঁয়ে দিলে মন গানটার পরে যেই পরিমাণ সাড়া আমি পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, ওইটাও আসলে একটা ব্লেসিং ছিল আমার জন্য, একটা ক্যারিয়ারের মানে শুভযাত্রা আসলে, কাইন্ড অফ। এর মাঝে তো অনেক সোলো গান এসছে, অনেক আমার নিজের গান আমি করেছি, অনেক কাজই এসছে, ইউটিউবে এসছে। ফিল্মে আসলে ওইভাবে আর কাজ করা হয়নি,
ছুঁয়ে দিলে মনের পরে একদম 2014-তে ছুঁয়ে দিলে মন রিলিজ হয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, এবং 2024-এ এসে আবার ময়ূরাক্ষীতে আইটেম সঙের মাধ্যমে আবার আমার আসলে ফিরে আসা। তো গানটি নিয়ে যেরকম রেসপন্স পাচ্ছি, ফিল্ম যেমন এই যে কিছু নেগেটিভ পজিটিভ কিছু ব্যাপার তো আসলে থাকে, প্রত্যেকটা কাজেই থাকে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে ভাইবটা আছে, আশা করছি সামনে আরও অনেক ভালো কিছু আসবে। যেমন ফিল্মটা নিয়ে যেমন ভাইয়ারা যে কথাগুলো বললো, ফিল্ম যত আসলে মানুষের কাছে পৌঁছবে, গানটা যত পৌঁছবে, তত কিন্তু আসলে মানুষ এই ছবিটা সম্পর্কে জানতে পারবে, এই গানটা সম্পর্কে জানতে পারবে। আমরা যখন বিভিন্ন ইন্টারভিউতে যাচ্ছি, স্টোরিগুলো বলছি, মানুষ কিন্তু ওখান থেকে জানতে পারছে যে আসলে ফিল্মটা কিভাবে তৈরি হলো, আমরা কিভাবে একটা ফ্যামিলি হলাম, গানটা কিভাবে তৈরি হলো। এই জিনিসগুলো কিন্তু মানুষ আমাদের কথা, এবং যখন ফিল্মটা দেখবে, হলে গিয়ে যখন ফিল্মটা দেখবে, তখন ফিল্মের সম্পর্কেও আইডিয়া হবে। এবং ওই গানটার যেমন বললেন যে হিট গান, মানে হিট, আসলে হিট তো দর্শক বানায়। একটা ফিল্ম বা একটা গান, যে কোনো ব্যাপার দর্শকের হাতে। আসলে আমরা আমাদের বেস্ট ট্রাই করি যে জিনিসটা বা একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্ট আমরা সবসময় ট্রাই করি যে এটা বেস্ট হবে, মানুষ এটাকে খুব সহজভাবে পজিটিভলি নিবে। তো সেই জায়গা থেকে দেখছি যে ময়ূরাক্ষী ছবিটা মানুষ দেখছে, আস্তে আস্তে হলে দর্শক বাড়ছে, তার মানে পজিটিভলি নিচ্ছে। এবং আমার গানটা নিয়ে মানুষ যেভাবে বলছে, বা যতজনকেই আমি প্রশ্ন করেছি, বা কেউ কেউ এমনও হয়েছে যে তারা হয়তো গানটা শুনেছে আমি জানিও না, তারা নিজেই এসে বলছে তোমার এই গানটা কিন্তু অনেক জোস, গানটা তার মানে সুপার হয়েছে, দীর্ঘদিন টেকসই হবে। আই হোপ সো, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। এবং ছবির রেসপন্স যেহেতু ভালো, তাহলে গানের রেসপন্স তো ডেফিনেটলি ভালো হবে। আমার বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে ছুঁয়ে দিলে মন থেকে গানটি শুনবো। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে আসছি একটু পরেই। দর্শক, আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিনের আজকের আয়োজনে। আমাদের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি যে প্রসঙ্গে ছিলাম, ময়ূরাক্ষীর আরও একটি গানে আপনি কণ্ঠ দিয়েছেন, সেটার সম্পর্কে একটু শুনে, এবং ছুঁয়ে দিলে মনের ওই গানটি। ময়ূরাক্ষী না, ছুঁয়ে দিলে মন ছবিতে আরেকটি গান গেয়েছিলাম। মানে বলছিলাম যে ময়ূরাক্ষীতে তো আসলে 10 বছর পরে, সেটার আসার পেছনে অবশ্যই পলাশ ভাইয়ের একটা বিশাল হাত আছে। পলাশ ভাইকে আমি থ্যাঙ্কস জানাই। পলাশ ভাই আমাকে আবার ইন্সপায়ার্ড করেছে যে 10 বছর পরে আপনি কেন নাই, আপনি কেন এই জায়গাটায় আমরা কেন আপনাকে পাই নাই এত লম্বা সময়। তো এই গানটা দিয়ে আমরা আপনাকে চাই আবার, এবং ভাইয়াকে থ্যাঙ্কস জানাচ্ছি আমি আসলে একদম মন থেকে, যে ভাইয়ার কারণেই আসলে আমার আবার ফিল্মে কামব্যাক করা। আর 10 বছরের গ্যাপটা কেন ছিল? 10 বছরের গ্যাপটা আসলে কিছুটা অভিমান ছিল, কিছুটা কষ্ট ছিল। ওই যে ভাইয়া একটু আগে বললো না যে কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আমাদের, আমরা খুব আগ্রহ নিয়ে একটা কাজ করি কিন্তু, এবং আমরা আমাদের বেস্ট দেই যেই কাজটাই করি না। কারণ আমি যখন আমার সোলো গান করছি, সেটাতেও কিন্তু আমি আমার বেস্ট দেয়ারই ট্রাই করি, যে আমার গানটা দর্শক পজিটিভলি নিবে, খুব ভালোভাবে নিবে, এবং আমি চাই ভালো কাজ দিয়ে আমি দর্শকের মাঝে সারা জীবন বেঁচে থাকবো। একটা ভালো কাজ হয়েছে, কিন্তু সেই কাজটাকে প্রপার ইউটিলাইজ করা হচ্ছে না, বা আমি একটা ভালো কাজ করেছি, অনেক হয়তো জানি না সেই কাজটা আমার। যেমন ছুঁয়ে দিলে মনের ব্যাপারেও এটা ঘটেছে, আমি ছোট্ট করে একটু বলছি। অনেকেই জানে না যে ছুঁয়ে দিলে মন গানটি আমি গেয়েছি, বিকজ ইউটিউবে ফার্স্ট যেই গানটা অ্যাকচুয়ালি যেই চ্যানেল থেকে ছাড়া হয়, ওখানে নামটা গিয়েছিল কণাপুর। বেসিক্যালি গানটা গেয়েছি আমি এবং তাহসান ভাইয়া। তো এরকম আরও কিছু ছোটোখাটো অভিমান, কষ্ট তো থাকেই আসলে। সেখান থেকে আসলে অনেক বছরের একটা গ্যাপ ছিল। এর মাঝখানে আমার সোলো গান অনেক এসছে। আমি ওই যে বললাম যে আমি সেমি ক্লাসিক্যাল বা একটু রোম্যান্টিক, একটু মেলো রোম্যান্টিক, এই টাইপের গানগুলো আসলে বেশি করি। সেই ধরনের আমার সোলো অনেকগুলো গান আছে, যে আশা করি আজকের আলোচনা থেকে দর্শকের সেই ভুল যদি ভেঙে যায়। এখন অনেকটা এরকম হয়েছে যে এই যে বিভিন্ন লাইভে যাচ্ছি, বিভিন্ন লাইভে গিয়ে আমি গাচ্ছি আমার গানটা, বিভিন্ন এর ইন্টারভিউ বা প্রোগ্রামে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আসলে যারা জানে না, বা অনেকেই হয়তো এখন পর্যন্ত জানে না, তারা জেনে যাচ্ছে আর কি। এটা একটা বড় মাধ্যম আসলে। আমরা একটু শুনি গানটা। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন, আমি ডানা ছাড়া পাখি তোমার আশায়
আশায় থাকি, আমি পটে আঁকা ছবি ফ্রেম তুমি, ভালোবাসায় সবই তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন, তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব জীবন। বাহ, চমৎকার গানটা। সুদীপের কাছ থেকে এবার আবার একটু ময়ূরাক্ষী প্রসঙ্গে চলে যাই, যে সেখানে লোকেশন এবং সকলের সহযোগিতা, পরিচালক, কোয়ার্টিস্ট সকলের সহযোগিতা কেমন ছিল সেই বিষয়গুলি একটু শুনি। খুবই ভালো আসলে, কারণ ইভেন সুমিতের সাথে আমার টিউন খুব ভালো, কারণ আমরা ময়ূরাক্ষীতে কাজ করেছি এবং আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি অনেক বেটার। মানে আমরা এখন চুপচাপ বসে আছি, অফ স্ক্রিন কেমিস্ট্রি কিন্তু আমাদের অনেক ডিফারেন্ট। সো সুমিত ছিল, তারপরে মাহি ছিল, ববি ছিলেন। ববির সাথে ইনিশিয়ালি এক ধরনের আইস ব্রেক করতে খুব বেশি দিন টাইম লাগে নাই, খুব অল্প সময়ের মধ্যে আমরা আইস ব্রেক করে ফেলি। এবং টিম, ইভেন আমাদের যে ডিপি ছিলেন রয় সন্দীপ, বা হোল টিম ওয়াজ ভেরি সাপোর্টিভ প্রত্যেকটা টাইমেই আর কি। আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, যেরকম আমি বলেছিলাম যে হাত কাটার যে ব্যাপারটা, ওই মোমেন্টে খুব টাফ ছিল, কারণ আমরা করাইল বস্তিতে শ্যুট করছিলাম। করাইল বস্তিতে আপনি গেলে বুঝবেন কী পরিমাণে কমপ্লিকেটেড একটা লোকেশন ওইটা। বাট আমরা ওই জায়গায় প্রত্যেকের সাপোর্ট নিয়ে, আমাদের ওখানকার লোকজন আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে। আমাদের টিম ওয়াজ ভেরি টিউনে ছিল আমাদের ওই টাইমটাতে। বা আমরা মানিকগঞ্জ শ্যুট করেছি। আমাদের সবচেয়ে টাফ সিন ছিল আসলে প্লেনে শ্যুটটা করা। এবং আমরা যখন এয়ারপোর্টে শ্যুট করি, ওটা অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ এয়ারপোর্টের আমরা তখন কোভিড পরবর্তী টাইমে ঠিকঠাক মতো অনুমতি দিচ্ছিল না শ্যুট করার জন্য। সো আমাদের অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। একটা পার্টিকুলার টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে। তারপরে প্লেনের ভিতরে তো আরও চ্যালেঞ্জিং, কারণ প্লেনটা আসলে খুবই কোজি একটা জায়গা, খুব কম একটা জায়গার মধ্যে শ্যুট করতে হয়, ক্যামেরা ধরা, পারফর্ম করা, তারপরে রিহার্সেল করার কোনো অপশন থাকে না, এক থেকে শটগুলো ওকে করতে হয়। চ্যালেঞ্জ ছিল, বাট আমাদের টিমটা তো ভালো ছিল, বাট টিমের সাপোর্ট এত ভালো ছিল, সবার টিউন এত ভালো ছিল, যার কারণে জিনিসগুলো ঘটে গেছে। আই থিঙ্ক আমার সুমিতের বেশ কয়েকটা সিন আছে, ওই সিনগুলো আমরা অনেকবার রিহার্সেল করতে পেরেছিলাম ওই যে ইয়েতে, যার কারণে পারফরমেন্সগুলো বের হয়ে আসে, ভালো ছিল। তো ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। আর পলাশ ভাই এজ এ ডিরেক্টর খুবই হেল্পফুল। জি, সুমিতের কাছে আমি দর্শকদের জন্য কি বলার আছে? আমাদের সময় শেষ। আর কি বলবো, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর যেটা বলবো সেটা হচ্ছে ময়ূরাক্ষী টিম থেকে, মানে আমার সিনেমার পক্ষ থেকে, সবার আমার কলিগ, কো অ্যাক্ট্রেস যারা আছে সবার পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিনেমাটা দেখবার। একদম দলে বলে সবাই হলে আসুন, আমাদের ময়ূরাক্ষী এনজয় করুন, অবভিয়াসলি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। জি, শাকিলা সাকি, আপনি দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের বলবো সবসময় ভালো কাজের সাথে থাকুন। না না, ময়ূরাক্ষী ময়ূরাক্ষী তো ভালো কাজ, ডেফিনেটলি ময়ূরাক্ষীর সাথে থাকতে হবে। ভালো কাজ যারাই করছে তাদের সাপোর্ট দিন, এবং ময়ূরাক্ষী দেখতে অবশ্যই হলে আসবেন। যেমন দীপ ভাই বলছিল দলবল নিয়ে আসবেন, আমিও বললাম দলবল নিয়ে আসবেন। ভালো মুভি, দেখলে ভালো লাগবে, না আসলে আসলে বোঝা যায় না, দেখলেই বুঝতে পারবেন ছবিটার কাজ ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, এবং ময়ূরাক্ষীর জন্য শুভকামনা অনেক দর্শকের কাছাকাছি পৌঁছে যাক। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন। আমরা চাইবো যে দলে বলে সকলে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার জয় হোক এই প্রত্যাশা, শুভকামনা সকলের জন্য। শুভরাত্রি, ভালো থাকুন সকলে।